আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার শিক্ষার্থীরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ আমি তোমাদের অনার্স চতুর্থ বর্ষের জিআইএস এবং রিমোট সেন্সিং কোর্সটা নিব। তোমরা যারা অনার্স ফোর্থ ইয়ারের তাদের সাথে আজকে আমার অনলাইন ক্লাসের প্রথম ক্লাস। অনলাইনে তোমাদেরকে এর আগে কোনো ক্লাস নেওয়া হয় নাই। তোমরা জানো যে আমাদের এই জিআইএস কোর্সটা 4 ক্রেডিটের। এর মধ্যে 50% হচ্ছে 2 ক্রেডিট হচ্ছে জিআইএস আর 2 হচ্ছে রিমোট সেন্সিং। তো আজকে আমি ফার্স্ট ক্লাস নেব এবং ক্লাসটা অবশ্যই জিআইএসের এলিমেন্টারি বিষয়গুলো আমরা আনবো, প্রাইমারি কিছু বিষয়গুলো যেগুলো আমাদের জানতে হবে। আর একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে জিআইএসের থিওরি অংশটা, জিআইএস এবং রিমোট সেন্সিংয়ের থিওরি অংশটুকু আমি বরাবরই নিয়ে আসছি এবং এখনও তোমাদের অনলাইনে থিওরি ক্লাসগুলো আমি করাবো। তো আজকে আমরা প্রথমেই জিআইএসের বেসিক জিনিসগুলো আমরা জানবো। তো এই ক্লাসটা আমি তোমাদের এবং প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদেরকে পাওয়ার পয়েন্টে নিব। তো চলো আমরা তাহলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখি আমাদের কি বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, চলো দেখি। Welcome our GIS session, my dear students. Today the content of the presentations are introductions, definition of GIS, the geographical approach of GIS, which are GIS or not, component of GIS, what can GIS do for you, GIS and other information science, area of GIS applications. This is Nasrin Akhtar, Assistant Professor, Department of Geography and Environment, Dhaka College, Dhaka. Okay, now আমরা আমাদের মেইন প্রেজেন্টেশনে চলে আসি। What is a geographic information system? জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম কি, তার আগে জানার আগে আমাদের কিছু কথা বলতে হয়। যেমন জিওগ্রাফি হলো আমাদের পৃথিবী সংক্রান্ত বিজ্ঞানভিত্তিক আলোচ্য বিষয়। জ্ঞানের শাখা হিসাবে এটি মানুষের কাছে সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। মানুষের সময় উপযোগী চাহিদাকে পূরণ করার জন্য সময়ের সাথে সাথে ভূগোল পাঠের দৃষ্টিভঙ্গি অবিরত পরিবর্তন হচ্ছে। 3000 বছরেরও বেশি সময় ধরে ভূগোল, মানচিত্র ও স্থানিক তথ্যের মাধ্যমে মানবজাতিকে পৃথিবীর বাহ্যিক গঠন, নতুন স্থলভূমির আবিষ্কার, ভূমিবৃত্তি, পৃথিবীর আকার, পরিকল্পনা ও গঠন নিয়ে জ্ঞান প্রদান করে আসছে। ভূগোলবিদগণ প্রধানত 2টি কাজ করে থাকে। প্রথমত, পৃথিবীর আকার ও উপাদানের বিন্যাস সম্পর্কে জানা এবং দ্বিতীয়ত, পৃথিবীর উপাদানগুলোর যে ভৌগোলিক প্যাটার্ন রয়েছে তার গঠন প্রক্রিয়া কিভাবে কাজ করে তা বোঝার চেষ্টা করা। ভূগোল শাস্ত্রে প্রধানতম কাজটি হচ্ছে পৃথিবীর এই প্যাটার্ন বা আকার ও উপাদানের বিন্যাস স্থানিক তথ্য, যেটা স্পেশাল ইনফরমেশনের মাধ্যমে মানচিত্র হিসাবে প্রকাশ করা। মানব জীবনে এই স্থানিক তথ্যের প্রভাব আমরা আপাত দৃষ্টিতে যা উপলব্ধি করি এর গুরুত্ব তার থেকে অনেক গুণ বেশি। কি, কোথায় এবং কেন, এই প্রশ্নসমূহের উত্তরের মাধ্যমে স্থানিক তথ্য ভূগোল পাঠের বৈশিষ্ট্যকে চিহ্নিত করে। এর পাশাপাশি কিভাবে, প্রশ্নের উত্তরের মাধ্যমে পৃথিবীর উপাদানগুলোর সংগঠন প্রক্রিয়া সম্পর্কেও স্থানিক তথ্যের মাধ্যমে জানা সম্ভব। কাজে দেখা যাচ্ছে যে স্থানিক বিশ্লেষণই ভূগোল পাঠের
প্রধানতম আলোচ্য বিষয়। মিশর ও গ্রিক সভ্যতা এবং এর সমসাময়িক বা তার পরবর্তী সময় ভূগোল পাঠে কার্টোগ্রাফি এবং মাঠ জরিপের প্রাধান্য স্থানিক বিন্যাস ও বিশ্লেষণের গুরুত্ব আরও বাড়িয়ে তোলে। যাই হোক, বর্তমান সময়ে আমরা আধুনিক কম্পিউটার ভিত্তিক স্থানিক বিশ্লেষণের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতার মূল কারণটি হল বর্তমান সময়ে আমরা বৃহৎ আকারের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে থাকি, যা শুধুমাত্র আধুনিক সফটওয়্যার এবং কম্পিউটারে গণনা করা সম্ভব। এই স্থানিক বিশ্লেষণের গুরুত্ব অনুধাবন করে জিওগ্রাফাররা ভৌগোলিক তথ্য পদ্ধতি বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম নামে একটি আধুনিক গণনা পদ্ধতি উদ্ভাবন করেন। পরের স্লাইডে যাই। ডেফিনেশন অফ জিআইএস। জিআইএস কাকে বলে? জিআইএসের সংজ্ঞা। জিআইএস হলো একটা পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা ভূপৃষ্ঠের যে কোনো স্থানের ভৌগোলিক উপাত্ত একত্রীকরণ, সংরক্ষণ, সংস্করণ ও বিশ্লেষণ করে প্রকৃত অবস্থান তথা অক্ষাংশ, দ্রাঘিমাংশ উল্লেখপূর্বক মানচিত্র প্রদর্শন করা। বিভিন্ন ধরনের মানচিত্র প্রস্তুতকরণে জিআইএস ব্যবহার করা হয়ে থাকে এবং এই কাজটি করার জন্য জিআইএস কতগুলো তথ্য লেয়ার সংযোজন করে থাকে। ভিন্ন ভিন্ন ভৌগোলিক লেয়ার ভিন্ন ভিন্ন ভৌগোলিক তথ্য উপস্থাপন করে। এখানে চিত্রের দিকে খেয়াল করি আমরা, এই যে একটা লেয়ার, ডেটা লেয়ার এটাকে বলা হয়। এই ডেটা লেয়ারে কি আছে? স্ট্রিট ডেটা, বিভিন্ন রোডের যে অ্যাট্রিবিউট তথ্য সেটা আছে এই লেয়ারে। তারপরে লেয়ারটা দেখি, এখানে বিভিন্ন রকম বিল্ডিংয়ের ডেটা আছে। তারপরে একটা ভেজিটেশন ডেটা, এবং এই তিনটা লেয়ার মিলে একটা মানচিত্র, ইন্টিগ্রেটেড ডাটা। এখানে সবগুলোই তিনটার ডাটাই একসাথে আছে, কিন্তু যখন তথ্যগুলো নেওয়া হয় তখন আলাদা আলাদা লেয়ারেই নেওয়া হয়। প্রতিটি তথ্য লেয়ার আলাদা আলাদা স্থানিক বিন্যাসে সজ্জিত থাকে এবং সেই সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী একটি পৃথক ডেটাবেজে সংরক্ষিত থাকে। জিআইএস এর আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল যে এটি 2 বা ততোধিক ডেটাবেসকে একই সময় পরিচালনা করতে পারে। ডেটাবেসটি স্থানিক তথ্যের সাথে এমনভাবে সম্পর্কিত থাকে যে ডেটাবেজের যে কোনো তথ্যের উপর ভিত্তি করে মানচিত্র তৈরি করা সম্ভব। যদিও জিআইএস প্রধানত ভৌগোলিক তথ্যসমূহ নিয়ে কাজ করে থাকে, কিন্তু এই তথ্যসমূহ আধুনিক কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে প্রকাশ করা শুধুমাত্র ভৌগোলিক জ্ঞান দ্বারা সম্ভব নয়। ভূগোলের পাশাপাশি গণিত, কম্পিউটার বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ব্যবহারের নিয়মাবলী এবং তৎসংক্রান্ত জ্ঞান অনিবার্য। তবে উল্লেখ থাকে যে একজন ব্যক্তির জন্য যে কিনা জিআইএসকে ব্যবহার করে মানচিত্র প্রস্তুত করতে চায় বা একটি ভৌগোলিক সমস্যার সমাধানে যৌক্তিক সিদ্ধান্তে উপনীত হতে চায়, তার জন্য উল্লেখিত সকল বিষয়ে জ্ঞান অর্জন করা কি আবশ্যিক? আধুনিক সকল জিআইএস সফটওয়্যারে এই সকল বিষয়ের জ্ঞান থাকে, মানে জ্ঞান গ্রন্থিত থাকে আর কি। আমরা যে জিআইএস সফটওয়্যার ব্যবহার করি তাকে কম্পিউটার বিজ্ঞানের ভাষায় অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস এপিআই বলে। যাই হোক, যে সকল ডিসিপ্লিন জিআইএসের এই এপিআই তৈরিতে সাহায্য করে তা আমি এই টেবিলটাতে দেখানো হয়েছে। এখানে টেবিলটাতে লক্ষ্য করলে দেখো, বিষয় ভূগোল, কম্পিউটার, গণিত, তথ্য প্রযুক্তি। ভূগোল কী করে? কার্টোগ্রাফি থেকে তারা স্থানিক বিজ্ঞান আলোচনা করে। কম্পিউটার বিজ্ঞান কী করে? ডেটা মডেলিং, ডেটাবেস ডিজাইন, কম্পিউটার গ্রাফিক্স, ইন্টারফেস ডিজাইন। গণিত কী করে? টপোলজি, গ্রাফ থিওরি, জিওমেট্রি, অ্যালজেব্রা। তথ্য প্রযুক্তি, তথ্য সংরক্ষণ, তথ্য উপস্থাপন, মেটাডেটা ডকুমেন্টেশন। জীববিজ্ঞান যেমন মাইক্রোস্কোপ, জ্যোতির্বিজ্ঞানে যেমন টেলিস্কোপ কাজ করে, ঠিক তেমনি জিআইএসের প্রযুক্তি কম্পিউটারের মাধ্যমে একটা ভৌগোলিক তথ্য বিশ্লেষণ করে থাকে। জিআইএস স্থানিক এবং সংখ্যাতাত্ত্বিক তথ্যসমূহ একই সাথে পরিচালনা করতে পারে এবং এর ফলে জিআইএস ব্যবহারের মাধ্যমে ব্যাপক বিস্তৃত তথ্যাবলী খুব সংক্ষেপে মানচিত্র আকারে উপস্থাপন করা সম্ভব। এই কারণে পৃথিবীতে জিআইএস
আজ একটি অতি জনপ্রিয় প্রযুক্তি হিসাবে সকল ব্যবহারকারীদের নিকটে জনপ্রিয়তা পেয়েছে। পরের স্লাইডে আমরা যাই। যেহেতু বর্তমানে জিআইএস বিভিন্ন সেক্টরে ব্যবহৃত হচ্ছে, সে কারণে এর নামকরণের কিছুটা ভিন্নতা রয়েছে। তোমরা এখানে লক্ষ্য করো, 3টা নাম আছে এটার। জিআইএস এর ইলাবোরেশন 3টা। কীভাবে? জিওগ্রাফিক অর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিওগ্রাফিক অর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সায়েন্স, জিওগ্রাফিক অর জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিস। এখানে জি অর্থ জিওগ্রাফিক, যা আমেরিকার ব্যবহারকারীরা ব্যবহার করে থাকে, অথবা জিওগ্রাফিক্যাল, যা ব্রিটিশরা ব্যবহার করে থাকে। আই অর্থ তথ্য ইনফরমেশন, এবং এস অর্থ হচ্ছে সিস্টেম, যেটা সাধারণ ব্যবহারকারীদের জন্য। এস অর্থ সায়েন্স, যেটা একাডেমিক ব্যবহারকারীদের জন্য। এস অর্থ সার্ভিস, যেটা সার্ভিস সেক্টরের জন্য। আমরা পরের স্লাইডে যাই। এখন আসি জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ অফ জিআইএস। জিআইএসের ভৌগোলিক পদ্ধতি কী কী? এখানে লক্ষ্য করো, একটা ডায়াগ্রাম দেখা যাচ্ছে যে ভৌগোলিক বিশ্লেষণের শক্তিশালী উপকরণই হচ্ছে জিআইএস। জিআইএসের সাথে সংযুক্ত হয়ে ভূগোল আমাদেরকে আরও ভালোভাবে পৃথিবীকে জানতে এবং মানবজাতির কাছে ভৌগোলিক জ্ঞান প্রয়োগে সহায়তা করছে। নব্য প্রতিষ্ঠিত এই ভৌগোলিক পাঠপদ্ধতির এই জিওগ্রাফিক অ্যাপ্রোচ উত্থানের ফলে স্থানিক তথ্য ব্যবহার করে বর্তমান বিশ্বের নানাবিধ সমস্যা সমাধানে মানুষের কাছে একটি নতুন চিন্তাধারা যুক্ত হয়েছে। স্থানিক তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণ ও মডেলিং এর মাধ্যমে মানচিত্রে উপস্থাপন করে পদ্ধতি পৃথিবী সম্পর্কে নতুন নতুন ভৌগোলিক জ্ঞান সৃষ্টি করেছে এবং বিশ্বব্যাপী জ্ঞান প্রয়োগ করে পৃথিবীর নকশা, পরিকল্পনা ও পরিবর্তনের পথ নির্ণয় করা হচ্ছে। এই মানচিত্র প্রস্তুত করতে জিআইএস কতগুলো পর্যায়ক্রমিক ভৌগোলিক পদ্ধতি অনুসরণ করে থাকে, যেমন সমস্যা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা, তথ্য সংগ্রহ করা, তথ্য নিরীক্ষণ করা, তথ্য বিশ্লেষণ করা, মানচিত্রে তথ্য উপস্থাপন করা। একটি ভৌগোলিক সমস্যা সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল স্থান সম্পর্কিত প্রশ্ন উত্থাপন করা। সমস্যাটা কী এবং এটা কোথায় অবস্থিত? জিআইএস স্থানিক তথ্যের মাধ্যমে এই ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে। সমস্যা চিহ্নিত করার পর জিআইএস আমাদেরকে প্রয়োজনীয় স্থানিক তথ্য সংগ্রহে এবং সংগৃহীত তথ্য ব্যবহারে সহায়তা করে। জিআইএস ডিজিটাইজেশন বা জিপিএস বা স্যাটেলাইট ইমেজ বা আধুনিক আরও ভিন্ন ভিন্ন পন্থায় তথ্য সংগ্রহ করতে পারে, কিন্তু সংগৃহীত এই তথ্যসমূহ কতটা সঠিক বা এর প্রয়োজনীয়তা কতটুকু তা নির্ণয় করতে পারে না। এর জন্য তথ্য নিরীক্ষণ খুবই জরুরি। জিআইএস তথ্যগুলোর বিন্যাস ধারা, এদের মধ্যকার আন্তঃসম্পর্ক এবং বাহ্যিক পৃথিবীর ভৌগোলিক ও ভূপ্রাকৃতিক দিক বিবেচনা করা তথ্যসমূহের নিরীক্ষণ করতে সক্ষম। অতঃপর নিরীক্ষিত তথ্যসমূহ ভিন্ন ভিন্ন মডেল বা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে বিশ্লেষণ করা যেতে পারে। বিশ্লেষিত তথ্যসমূহ সবশেষে মানচিত্র আকারে উপস্থাপন করা হয়। এইটা হচ্ছে জিওগ্রাফিক্যাল অ্যাপ্রোচ অফ জিআইএস। পরের স্লাইডে যাই, যেখানে বলা হচ্ছে হুইচ আর জিআইএস আর হুইচ আর নট। কোনগুলো জিআইএস নয়। জিআইএস নিয়ে যখন আলোচনা হয় তখন পাশাপাশি কিছু বিষয়ের বিস্তারিত আলোচনা প্রয়োজন, যেমন জিআইএস ব্যবহারকারীরা সাধারণত গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, রিমোট সেন্সিং এর স্যাটেলাইট চিত্র নিয়ে অধিক পরিমাণে আলোচনা করে থাকেন। প্রকৃতপক্ষে স্থানিক বিশ্লেষণের বিজ্ঞান খুব বেশি পরিমাণ জিপিএস এবং আরএস ভিত্তিক স্যাটেলাইট চিত্রের উপর নির্ভরশীল। এই দুটি উপাদানই জিআইএসের কার্যপদ্ধতির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু মনে রাখতে হবে যে এগুলো জিআইএস নয়, বরং জিআইএসের উপাদান মাত্র। জিপিএসকে এমন একটা প্রযুক্তি হিসাবে ব্যবহার করা হয় যা জিআইএসের জন্য তথ্য সংগ্রহ কাজে লাগে। জিআইএসের সাথে জিপিএস প্রযুক্তিকে একসাথে ব্যবহার করতে পারলে জিআইএসের বহুবিধ ব্যবহার সহজ, নির্ভুল এবং গ্রহণযোগ্যতা পায়। একটি জিপিএস সিস্টেম থেকে ডেটা স্থানান্তর এবং নতুন ডেটাবেস তৈরি জিআইএস প্রযুক্তিকে সম্পূর্ণরূপে সিস্টেমে পরিণত হতে ব্যাপকভাবে সহায়তা করে, যার মাধ্যমে জিআইএস প্রযুক্তি ব্যবহার করে সরাসরি কার্যক্ষেত্রে স্থানিক বিশ্লেষণ করা যায়। এটা আমি স্যাটেলাইট গ্লোবাল পজিশনিং সিস্টেম যেভাবে
বিভিন্ন তথ্য নেওয়া হয়, আর এটা হচ্ছে রিমোট সেন্সিং। আমরা পরের স্লাইডে যাই। কম্পোনেন্ট অফ জিআইএস, জিআইএসের উপাদানগুলো কী কী। এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়েছি, ডায়াগ্রামের ভিতরে দেখো যে হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা, মেথড, লাইভওয়্যার অর্থাৎ পিপল। এটা হচ্ছে হার্ডওয়্যার। এটি কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ উপকরণ। কম্পিউটার হার্ডওয়্যারের উপাদানসমূহ খালি হাতে স্পর্শ করা যায়, খোলা যায়, খালি চোখে দেখা যায়। এই উপাদানগুলোর কাজকে 3টা শ্রেণীতে ভাগ করা যায়, যেমন ইনপুট, আউটপুট এবং স্টোরেজ। তারপরে সফটওয়্যার। সফটওয়্যার হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম যা হার্ডওয়্যারকে দিক নির্দেশনা দিয়ে থাকে। হার্ডওয়্যার একটা যন্ত্র যা সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। সফটওয়্যারকে 2টা ভাগে ভাগ করা যায়, সিস্টেম সফটওয়্যার যেটা MS উইন্ডোজ, MS ডস, লিনাক্স, ম্যাক ইত্যাদি। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি MS অফিস, ফটোশপ, ইলাস্ট্রেটর, ওরাকল ইত্যাদি। জিআইএস এই সফটওয়্যার হচ্ছে এক ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু জনপ্রিয় জিআইএস সফটওয়্যার হচ্ছে আর্ক ইনফো, আর্ক ভিউ, আর্ক ম্যাপ, ম্যাপ সোর্স, জিও সার্ভার, কিউজিআইএস, ইদ্রিসি, গ্রেস ইত্যাদি। জিআইএস সফটওয়্যার সংরক্ষণ, পরিবর্তন এবং পরিমার্জনের সকল কাজ করে থাকে। জিআইএস সফটওয়্যারের মূল কাজসমূহ হচ্ছে ভৌগোলিক তথ্য ইনপুট, প্রসেস এবং ম্যানেজমেন্ট টুল হিসেবে কাজ করা, একটি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে কাজ করা, ডিজিটাল মানচিত্র সৃষ্টি করার টুল হিসেবে কাজ করা যা তথ্য বিশ্লেষণ, অনুসন্ধান অথবা উপস্থাপন করার কাজে ব্যবহার করা যায়, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস GUI ব্যবহারের মাধ্যমে জিআইএসকে সকলের কাছে সহজ করে তোলা। পরেরটা যাই ডেটা। ডেটা ব্যতীত জিআইএস কিছুই করতে পারে না। জিআইএসের মাধ্যমে মানচিত্র তৈরিতে স্থানিক ডেটা প্রয়োজন। স্থানিক ডেটা হতে পারে সেটা পয়েন্ট, লাইন, পলিগন, যা যথাক্রমে পয়েন্ট দ্বারা একটা বাড়ির অবস্থান, লাইন দ্বারা রাস্তার অবস্থান, আর পলিগন দ্বারা প্রশাসনিক সীমানা নির্দেশ করে থাকে। খুব বেশি ডিটেলসে গেলাম না। তারপরে চলে আসি পদ্ধতি, মেথড। জিআইএস পদ্ধতি বলতে বোঝায় কিভাবে ডেটা ইনপুট, সংরক্ষণ, পরিচালনা, পরিবর্তন, বিশ্লেষণ এবং সর্বশেষ মানচিত্রে উপস্থাপন করা যায় সে সম্পর্কিত কার্যপ্রণালী। এই পদ্ধতির মাধ্যমে অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। জিআইএসের সামর্থ্য হচ্ছে স্থানিক বিশ্লেষণ এবং বিভিন্ন প্রশ্নের সমাধানের খুঁজে বের করা। এরপর আসি লাইভওয়্যার। লাইভওয়্যার অর্থাৎ পিপল। লাইভওয়্যার বলতে মানুষকে বোঝায় যারা জিআইএসের কাজে নিয়োজিত থাকে। জিআইএস সফটওয়্যার, হার্ডওয়্যার এবং ডেটাকে নির্দিষ্ট কতগুলো পদ্ধতির মাধ্যমে যথাযথভাবে পরিচালনা করার জন্য দক্ষ লাইভওয়্যার প্রয়োজন। জিআইএস সফটওয়্যার পরিচালনার জন্য প্রয়োজন ভূগোল, কার্টোগ্রাফি, কম্পিউটার, ইনফরমেশন সায়েন্স ইত্যাদি বিষয়ক জ্ঞান এবং সফটওয়্যার ব্যবহার করার দক্ষতা। সেই সাথে ডেটা সংগ্রহের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা খুবই জরুরি। মানুষ এমন এক ধরনের জিআইএস উপাদান যা জিআইএসের কাজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইভওয়্যার ভৌগোলিক ডেটাবেস তৈরিকরণ এবং টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে। জিআইএসের সাথে সংশ্লিষ্ট লাইভওয়্যারকে কয়েকটা শ্রেণীতে ভাগ করা যায়, যেমন দর্শক সবচেয়ে বেশি সংখ্যক হয়ে থাকে। এই দর্শক বা ভিউয়ার্স যারা শুধুমাত্র প্রয়োজনে ভৌগোলিক ডেটাবেস ব্রাউজ করে থাকে। সাধারণ ব্যবহারকারী, জেনারেল ইউজার্স। সাধারণ ব্যবহারকারীরা হচ্ছে যারা ব্যবসা, চাকুরি এবং সিদ্ধান্ত নেওয়ার জন্য জিআইএস ব্যবহার করে থাকে। তারা হতে পারে ফ্যাসিলিটিস ম্যানেজার, রিসোর্স ম্যানেজার, স্ক্যানার, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, লয়ার এবং ব্যবসায়ী। জিআইএস স্পেশালিস্ট, অ্যাডভান্স ইউজার্স। জিআইএস স্পেশালিস্ট হচ্ছে যারা জিআইএসের কাজ করে। তারা হতে পারে জিআইএস ম্যানেজার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ইউজার অ্যাপ্লিকেশন এবং এদের ভৌগোলিক ডেটাবেস পরিচালনা এবং এই সংক্রান্ত টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয়। এরপরে চলে আসি হোয়াট ক্যান জিআইএস ডু ফর ইউ। জিআইএস কী করতে পারে আসলে আমাদের জন্য। জিআইএস 5টা প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর আনসার দিয়ে থাকে। এই 5টা কোশ্চেন কি?
অনেকে বিভিন্ন কম্পিউটার প্রোগ্রাম যেমন এমএস এক্সেস, এসকিউএল সার্ভার, ওরাকল স্প্রেডশিটস, স্ট্যাটিস্টিক্স প্যাকেজের মাধ্যমে বড় ভলিউমে অ্যাট্রিবিউট ডেটা নিয়ে কাজ করতে পারে। এই সফটওয়্যারগুলো সহজে ডাটা অ্যাক্সেস করতে পারে, একাধিক ডেটা টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের প্রয়োজন অনুসারে ডেটাবেস তৈরি এবং অনুসন্ধানের মাধ্যমে ডেটা একত্রীকরণের সহায়তা করতে পারে। এই সফটওয়্যারগুলো ডেটা উপস্থাপনের কাঠামো তৈরিতে সহায়তাও করতে পারে। শুধু তাই নয়, সফটওয়্যারগুলো ব্যবহার করে ইন্টারঅ্যাক্টিভ গ্রাফ, চার্ট এবং আরও অনেক কিছু খুব সহজে তৈরি করা যায়। অন্যদিকে ড্রাফটিং প্যাকেজ, অটোক্যাড, গ্রাফিক্যাল সফটওয়্যার যেমন ফটোশপ, ইলাস্ট্রেটর, ইমেজ এগুলো সাধারণ ভৌগোলিক অথবা স্থানিক ডেটা পরিচালনা করতে পারে। তারা আকর্ষণীয় মানচিত্রও তৈরি করতে পারে। এটা গ্রাফিক্যাল সফটওয়্যারের উচ্চ রেজুলেশন মানচিত্র আউটপুট দিতে পারে বিভিন্ন ফাইল ফরম্যাটের মাধ্যমে। কিন্তু এত কিছুর পরেও এই সফটওয়্যারগুলো জিআইএস বলে বিবেচিত হয় না, কারণ জিআইএস ডেটা স্থানিক অপারেশনের সহায়তা করে, যা অন্য সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব নয়। জিআইএস কী ধরনের প্রশ্নের উত্তর দিতে পারে সেটা যদি আমরা দেখি, যেমন প্রথমে দেখি লোকেশন, হোয়াট ইজ অ্যাট। জিআইএস সর্বপ্রথম লোকেশন সংক্রান্ত প্রশ্ন করে থাকে। কোনো নির্দিষ্ট স্থানে কী অবস্থিত, অর্থাৎ অবস্থান সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান করাই জিআইএসের প্রধান কাজ। একটি স্থানকে বিভিন্নভাবে বর্ণনা করা যেতে পারে। যদি একটা উদাহরণ দিই, যেমন একটি স্থানকে চেনার জন্য স্থানের নাম, পোস্ট কোড বা ভৌগোলিক রেফারেন্স অর্থাৎ অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি ব্যবহৃত হতে পারে। যদি আমরা দক্ষিণ এশিয়ার এমন একটা দেশের নাম জানতে চাই যার জনসংখ্যা 100 মিলিয়নের কম, তাহলে তা অনুসন্ধানের মাধ্যমে জিআইএস সহজেই বলতে পারে। সেকেন্ড কোশ্চেন, হোয়ার ইজ ইট কন্ডিশন। দ্বিতীয় প্রশ্নটিকে প্রথম প্রশ্নের বর্ধিত রূপ বলা যেতে পারে। যেমন অবস্থার অনুসন্ধান, জিআইএসের অবস্থা বিশ্লেষণে স্থানিক এবং অথবা অবস্থানের বিশ্লেষণ করতে হয়। কোনো একটা নির্দিষ্ট স্থানে কী অবস্থিত এর পরিবর্তে কন্ডিশনাল অ্যানালাইসিস চেষ্টা করে কোনো নির্দিষ্ট অবস্থায় কোন স্থানে কী আছে তা জানার জন্য। উদাহরণস্বরূপ, দক্ষিণ এশিয়ার দেশের তালিকায় যেগুলোতে জনসংখ্যা 100 মিলিয়নেরও বেশি কিন্তু 500 মিলিয়নেরও কম, এমন দেশগুলো সম্পর্কে জানতে চাইলে জিআইএস কন্ডিশন প্রয়োগ করে এই প্রশ্নের উত্তর খুঁজে থাকে। থার্ড কোশ্চেন, ট্রেন্ডস, হোয়াট হ্যাজ চেঞ্জড সিন্স। এই প্রশ্নটি জিআইএসের অন্যতম শক্তি হিসাবে পরিচিত। জিআইএসের এই তৃতীয় প্রশ্নটি আগের দুইটি প্রশ্নের উত্তরের পাশাপাশি কোনো নির্দিষ্ট স্থানে বিভিন্ন সময়ের মধ্যে পার্থক্য খোঁজার চেষ্টা করে থাকে। অর্থাৎ এই প্রশ্নের মাধ্যমে জিআইএসের একটি বাস্তব বা স্থানের সময়ের পার্থক্য উপস্থাপন করা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আমরা 1991 এবং 2001-এর আদমশুমারি অনুযায়ী দক্ষিণ এশিয়ার কোন কোন দেশে এই নির্দিষ্ট সময়ের মধ্যে জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে তা বের করতে চাই, তাহলে আমাদেরকে জনসংখ্যার বৃদ্ধির ট্রেন্ড বিশ্লেষণ করতে হবে। এক্ষেত্রে জিআইএস তার মেথোডোলজি থেকে ট্রেন্ড বিশ্লেষণের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে পারে, অর্থাৎ জনসংখ্যা দ্বিগুণ হয়ে যাওয়া দেশগুলোকে এক্ষেত্রে সহজেই খুঁজে পাওয়া সম্ভব। ফোর্থ কোশ্চেন, প্যাটার্ন, হোয়াট স্পেশাল প্যাটার্ন এক্সিস্টস। এই প্রশ্নটি আরও বেশি বাস্তব বুদ্ধিসম্পন্ন। এই ধরনের প্রশ্নের উত্তরের মাধ্যমে জিআইএস কোনো একটি অবস্থার পেছনের কারণ ব্যাখ্যা করতে সহায়তা করে থাকে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, কেউ যদি জানতে চায় সাক্ষরতার হার দক্ষিণ এশিয়ার কোন কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ হিসাবে বিবেচনা করা যেতে পারে। নিম্ন সাক্ষরতার কারণে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সাক্ষরতার হারকে ভিত্তি করে জিআইএস এখানে এক ধরনের প্যাটার্ন আঁকতে পারে। 5 নম্বর কোশ্চেন, মডেলিং, হোয়াট ইফ। জিআইএস সর্বশেষ যে কাজটি করে থাকে তা হলো মডেলিং। এর মাধ্যমে জিআইএস সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এ ধরনের প্রশ্ন করা হয় কী ঘটে তা জানার জন্য। সাধারণত জিআইএস এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মডেল নির্মাণ করতে পারে, যেমন কোন সিস্টেমে নতুন উপাদান প্রবেশ করলে কী ঘটতে পারে। একটা উদাহরণ দিই, যদি ঢাকা ও কাবুলের মধ্যে নতুন একটা রাস্তা প্রস্তাব করা হয়, যেটা পূর্বের রাস্তার মধ্যে কোন পথ কম দূরত্ব লাগবে তা জানতে চাইলে জিআইএস একটা মডেলিং করতে হবে। সেটা এখানে একটা চিত্র দেওয়া আছে, চিত্র দেখা যায় জিআইএস দুইটা পথের মধ্যে কম দূরত্বের পথ নির্ণয় করতে পারে। এখানে দেখা যায় যে জিআইএস নির্ণয় করে দেয় যে কোন পথটা সহজ, সরল এবং দূরত্ব কম, এবং সেটা সিদ্ধান্ত জিআইএস দিয়ে দেয়।
জিআইএস অ্যান্ড আদার ইনফরমেশন সায়েন্স, জিআইএসের সাথে অন্যান্য যেসব তথ্য বিজ্ঞান, মানে জিআইএস হলো স্থানিক তথ্যের বিজ্ঞান। এটা এমন এক ধরনের ডাটা নিয়ে কাজ করে যা ভৌগোলিকভাবে পয়েন্ট, লাইন, পলিগন রূপে রেফারেন্সকৃত। যদিও প্রতিটি স্থানিক ডেটাবেসের জন্য বৃহৎ ভলিউমের অ্যাট্রিবিউট ডাটা সংরক্ষণ করা যেতে পারে, তা আরও ভিন্ন ভিন্ন বিশ্লেষণের জন্য ব্যবহার করা যেতে পারে। জিআইএস এবং অন্যান্য বিজ্ঞানের মূল পার্থক্য হলো স্থানিক বিশ্লেষণ। অন্যান্য তথ্য পদ্ধতি যেমন রিমোট সেন্সিং বা কম্পিউটার বিজ্ঞানেও স্থানিক ডেটা থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিত করা কঠিন ওই স্থানিক ডেটাগুলো জিও রেফারেন্সড কিনা। বর্তমান জিআইএস এবং অন্যান্য তথ্য ব্যবস্থার সম্পর্ক নিয়ে পৃথিবী জুড়ে বিতর্ক চলছে। যাই হোক, জিআইএসের সাথে প্রধান যে তথ্য বিজ্ঞানগুলো সম্পর্ক তা হচ্ছে জিআইএস এবং রিমোট সেন্সিং, জিআইএস অ্যান্ড কম্পিউটার সায়েন্স টুলস, জিআইএস অ্যান্ড ইন্টারনেট, জিআইএস অ্যান্ড এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম, জিআইএস অ্যান্ড ডিসিশন সাপোর্ট সিস্টেম। আমি এগুলো আর ইলাবোরেট ডিসকাশন যাব না। এবার চলে আসি অ্যাপ্লিকেশন অফ জিআইএস। জিআইএসের আসলে কী কী কাজ করে থাকে, জিআইএস মানে জিআইএসের অ্যাপ্লিকেশনগুলো কী কী হতে পারে, কোন কোন জায়গায় জিআইএসের প্রয়োগ আছে। সোজা বাংলা যেটা বলা যায় যে বর্তমান জিপিএস প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। উন্নয়নশীল দেশগুলোতে এই জিআইএস প্রযুক্তি অনেক পিছিয়ে থাকলেও উন্নত দেশে কিন্তু জিআইএস প্রযুক্তি অনেক আগের থেকে ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। কোন কোন ক্ষেত্রে জিআইএস ব্যবহার হচ্ছে আমরা যদি দেখি, একটা ডায়াগ্রামে দেখানো হয়েছে, কিন্তু আমি এখানে ডিটেলস আরও কিছু আছে, যেমন GIS application in agriculture, GIS application in forestry, GIS applications in archaeology and mineral resource, GIS application in rural and urban planning, GIS application in climate change, GIS application in disaster management and mitigation, GIS application in military and crime statistics, GIS application in fisheries and water resource, GIS application in transport, GIS application in tourism, GIS application in society, environmental impact assessments, where is GIS applications, GIS application in navigation, GIS application in mapping, GIS application in surveying, GIS application in irrigation water management, GIS application in coastal development and management, GIS application into wildlife management. এই সকল ক্ষেত্রগুলোতে বর্তমানে জিআইএস অ্যাপ্লিকেশন ব্যবহার করে বিভিন্ন ধরনের যার সেক্টরের বিভিন্ন ধরনের কোয়েরিগুলোর মাধ্যমে মানচিত্র তৈরিকরণ থেকে শুরু করে এভরি কোশ্চেনের আলোকে বিভিন্ন ডেটা তৈরি হচ্ছে, বিভিন্ন মডেল তৈরি হচ্ছে, যেটা বর্তমান বিশ্বে সারা বিশ্ব জুড়েই হচ্ছে। তো তার মানে দেখা যাচ্ছে যে সমস্ত ক্ষেত্রেই জিআইএসের অ্যাপ্লিকেশন আছে। তো ঠিক আছে, আজ একটু পর্যন্তই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে সেশনটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো শিক্ষার্থীরা, তোমরা আজকের ক্লাসটা নিশ্চয়ই উপভোগ করেছো এবং জিআইএসের বেসিক বিষয়গুলো আমার ধারণা তোমরা আজকের ক্লাসের মাধ্যমে জানতে পেরেছ। তো আমরা পরবর্তীতে জিআইএসের অন্য বিষয়গুলো নিয়ে অন্য কোনো টপিক নিয়ে ক্লাস করব। তারপরেও তোমাদের এই ক্লাসের পরেও যেটা যদি আরও জানতে হয়, আমাদেরকে বেশ কিছু বই আছে, তোমরা বইগুলো কালেক্ট নিশ্চয়ই এতদিনে করেছো, আছে তোমাদের কাছে, বইগুলো পড়বে। তো আজকে আমি এই পর্যন্তই ক্লাসটা। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। দোয়া রইল তোমাদের জন্য, আর আমার জন্য তোমরা দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।